আমি জুলাইতে একটি সংবাদ সম্মেলনে করার সুযোগ পেয়েছিলাম এখানে দিল্লিতে, অল ইন্ডিয়া প্রেস ক্লাবে। কম্পেয়ারিং দিস, মানে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আতিশয্য হবে কিনা, তবে 100 times বেটার। The first thing is the conference room full of foreign journalists, correspondents, এবং this event presided by the president of the FCC and IAPC, এবং ভোট অফ থ্যাঙ্কস দিয়েছেন তার সেক্রেটারি জেনারেল এবং ওনাদের একজন বোর্ড মেম্বার। ওনারা সবাই মিলে একটা মানে এত চমৎকার কোঅপারেশন এটা করেছেন। বিশেষ করে ওনাদের যে প্রেসিডেন্ট ইয়েতে কি বলে ডক্টর আওয়াদ wholeheartedly supported us, wholeheartedly. It was unprecedented. এবং যিনি সেক্রেটারি অমিতাভ শ্রীবাস্তবা এবং ওনাদের বোর্ড অফ গভর্নর্স অয়নজিৎ সেন, উনি সাংবাদিক অয়নজিৎ সেন, ওনারা ছিলেন, এবং সকল প্রমিনেন্ট ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেটের প্রতিনিধি এখানে ছিলেন। বিশেষ করে যে প্যানেলিস্টরা ছিলেন আমি ছাড়া সকলে অত্যন্ত দক্ষ, চমৎকার উপস্থাপক, এবং তারা যেমন তাদের প্রেজেন্টেশন গুলো সুন্দর দিয়েছেন, প্রশ্নের উত্তর আমি মনে করি যে নট এ সিঙ্গেল মোমেন্ট বিকেম এমব্রাসড উইথ দি কোশ্চেন। তো সব মিলিয়ে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ইভেন্ট। জি জি, শেখ হাসিনার বক্তব্য কি রেকর্ডেড ছিল নাকি উনি লাইভ করছেন? ওনার বক্তব্য রেকর্ডেড ছিল, দুইটা পার্ট ছিল। একটা ইংলিশে উনি একটা বক্তব্য দিয়েছেন, বিশেষ করে যারা নন বেঙ্গলি স্পিকিং জার্নালিস্ট, এবং আরেকটা অংশ ছিল বাংলায়, সেটাকে ইংলিশ সাবটাইটেল দিয়ে করা হয়েছিল। তো ওই ছন্দপতন ঘটেছে বাংলায় ওনার বক্তব্যটা উপস্থাপনের ক্ষেত্রে। সেখানে ইয়ে হয়েছে আপনার ওয়াইফাই অ্যাক্সিডেন্টালি চাপ লেগে ওয়াইফাই এর কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাওয়াতে শেষ অংশটা সাংবাদিক বৃন্দ দেখতে পারেন নাই। কিন্তু কোশ্চেন অ্যান্সার অ্যাজ মেনি অ্যাজ মানে কোশ্চেনস কেম আপ, আমাদের প্যানেল প্রত্যেকটাকে রেসপন্স করেছেন এবং সুন্দর উত্তর দিয়েছেন। ওকে, তার মানে শেখ হাসিনার বক্তব্য রেকর্ডেড ছিল, কোনো লাইভ? জি, উনি রেকর্ডেড ছিল, এবং সেখানে করি যে উনি এই লিঙ্কটা, মিটিং এর লিঙ্কটা চেয়েছিলেন, এবং উনি মানে শুধু অ্যাপিয়ারেন্স করবেন না, কিন্তু শুনতে চান। তো সে কারণে উনি আমাদের বিশ্বাস, এবং বারবার করে আমাদের এফসিসি প্রেসিডেন্ট উনি উল্লেখ করেন যে উনি আছেন লাইনে, উনি শুনছেন, এবং আমাদের বিশ্বাস উনি দেখছেন। দ্যাট ওয়াজ দি ইন্সপায়ারিং মোমেন্ট। ওকে, তার মানে তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আসলে উপস্থিত ছিলেন, তাকে আমরা দেখতে পাইনি এবং তার কথা আমরা সরাসরি শুনতে পাইনি, বাট শি ওয়াজ দেয়ার, এই তো? ইয়েস, জি জি জি। এবং আমি এক্ষেত্রে একটু মানে ক্লু যুক্ত করতে চাই, উনি এই প্রেস কনফারেন্স চলাকালীন উনি টেক্সট মেসেজ দিয়েছেন, ইনফরমেশন ফিড ইন করেছেন। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। ওকে, যে টেক্সট মেসেজ দিয়েছেন কাকে, যে মানে আমাকে কি লিখেছেন? আচ্ছা, ওটা ইন ডিটেইলস নাই বললাম, ইনফরমেশন ফিড ইন করেছেন। জি জি, বুঝতে পেরেছি। তো এই এ থেকে তার এই বক্তব্য, যেমন ধরেন আমরা একটু আলোচনা করছিলাম, কিন্তু 5 দফা দাবি উত্থাপন করেছেন, কিন্তু ধরেন প্রথম দফাই হচ্ছে ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে, তাই তো? তার অধীনে তো ধরেন কথা ইউনূস সরকার তার দাবি মেনে নিয়ে পদত্যাগ করলো, দেন সেই রূপরেখা কোথায়? আমার যেটা মনে হয় এভাবে, যে উনি আগে এভাবে আউটলাইন দিয়েছেন, যেটা হলো যে কনস্টিটিউশন অনুযায়ী উনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেননি, পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে দেননি।
উনি বিলিভ করেন এবং আমরাও বিশ্বাস করি যে মানে আমাদের সংবিধান অনুযায়ী ওনার সরকার এখনো বহাল। 106 ধারার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী মিথ্যার আশ্রয় নিয়ে যে একটি সরকার গঠিত হয়েছে, ইন্টারিম সরকার, কনস্টিটিউশনে এই ধরনের সরকার বলে কিছু নাই। দ্বিতীয়ত, যে এর যে পদ্ধতি আছে, যে পদ্ধতিটা অনুসরণ করতে হয়, সেই পদ্ধতিতে একটা হিয়ারিং হতে হয় চিফ জাস্টিসের অধীনে, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের, এবং রাষ্ট্রপতির তরফ থেকে সেখানে একটি আহ্বান জানাতে হয়। রাষ্ট্রপতি আহ্বান জানান নাই, চিফ জাস্টিস এবং ইমিডিয়েট সিনিয়র মোস্ট জাস্টিস ওয়াজ ইন দি ক্যান্টনমেন্ট, আমরা যেটা আইএসপিআর এর বিবৃতি থেকে আমরা জানতে পেরেছি। আর এ ধরনের কোনো হিয়ারিং হয়েছে বলে আমাদের জানা নেই, তারা কোনো রেফারেন্স দেয়নি। আসিফ নজরুল ল মিনিস্ট্রি থেকে একটা চিঠি পাঠিয়ে উনি একটা কি বলে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। তো ফলে আমরা যেমন ওখানে কোনো প্রশ্নের মুখোমুখি হয়নি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শিক্ষামন্ত্রী নওফেল সাহেব, তারপরে তথ্যমন্ত্রী আরাফাত সাহেব, ওনারা মন্ত্রী হিসাবেই সেখানে পরিচিতি পেয়েছেন। নোবডি রেইজড এনি কোশ্চেন অর আস্ক এনি কোশ্চেন রিগার্ডিং দিস ম্যাটার। আমরা এটা নিয়ে একটু আলোচনা করছিলাম, ধরেন ফরেন করেসপন্ডেন্স ক্লাব, তারা শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করেছেন। আপনি বলতেছেন যে শিক্ষামন্ত্রী কিংবা তথ্যমন্ত্রী তাদেরকেও এই তাদের মন্ত্রিত্বই বহাল রেখে তারা সম্বোধন করেছে, তাই তো? জি জি। তার মানে কি ফরেন করেসপন্ডেন্স ক্লাব এই ডক্টর ইউনূস সরকারকে স্বীকার করে না? বিষয়টি কি এরকম? যদি অর্থবোধক দিকে আমরা দেখতে চাই, কারণ আমাদের ওয়েস্টার্ন মিডিয়ার আমার জানা মতে অধিকাংশ মিডিয়া প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন এবং তারা অত্যন্ত প্রাজ্ঞ এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণে তারা সক্ষম। আমি বিশ্বাস করি যে এই বিষয় নিয়ে তারা কন্ট্রাডিক্ট করতে পারতেন বা প্রশ্ন করতে পারতেন, আমাদেরকে সেটা মোকাবেলা করতে হয়নি। আর আমরা ওখানে কম্প্রোমাইজও করি নেই। আর সাবির ভাইয়ের সঙ্গে আমরা একটু আলাপ করছিলাম, এই যারা করেসপন্ডেন্স তারা কি সবাই ইন্ডিয়ান নাকি? আপনি ওয়েস্টার্ন মিডিয়া বলছেন, ধরেন ওয়েস্টার্ন মিডিয়া, কিন্তু ধর কথার কথা আমি আমেরিকাতে কাজ করি, কিন্তু আমি তো একজন বাংলাদেশি, তাই না? এখন আমি যদি সিএনএনেও কাজ করি, আমি তো একজন দিন শেষে আমি একজন বাংলাদেশি। সো ইন্ডিয়ান অনেক সাংবাদিক মানে কি প্রত্যেকটা গণমাধ্যমে, সারা পৃথিবীর সব গণমাধ্যমে, বিশেষ করে প্রভাবশালী গণমাধ্যমে ইন্ডিয়ান অনেক করেসপন্ডেন্ট রয়েছেন। তো আপনাদের এই ক্লাবে কিংবা এখানে যে উপস্থিত যেই সাংবাদিক, সাবির ভাই আমি কি প্রশ্নটা ঠিক মতো আগাচ্ছেন? কিন্তু এই প্রশ্নটার মানে আমি বুঝতে পারছি না যে ওরা, ওকে আপনি বলছিলেন তারা ইন্ডিয়ান, সো এই সাংবাদিক যে মেজরিটি ইন্ডিয়ান, অন্যান্য নেশন, তাদের ন্যাশনালিটি কি করেসপন্ডেন্টদের? আমি বিশ্বাস করি যে সাবির মুস্তফা ভাই, উনি যেহেতু বিবিসির কি বলে ব্যুরো চিফ ছিলেন বাংলাদেশের, এবং উনি না হেড অফ বিবিসি বাংলা বিভাগ ছিলেন, বাংলা সার্ভিস ছিলেন, এবং ওনাকে কিন্তু কেউ বিবিসি বাংলা ভার্সন বলেন নাই, উনি বিবিসিরই প্রতিনিধি বা লিড করতেন। আমরা মনে করি এখানে দক্ষিণ এশীয় ব্যুরো হেডকোয়ার্টার, সাউথ এশিয়ান হেডকোয়ার্টার দিল্লি, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন বেশ কিছু হোয়াইট পার্সোনালিটিস ওয়ার দেয়ার, এবং মিডল ইস্টার্ন পিপল দেয়ার, এবং যারা প্রতিনিধিত্ব করেছেন, বিশেষ করে যিনি প্রেসিডেন্ট, উনি প্যালেস্টিনিয়ান কি বলে প্যারেন্টাল অ্যানসেস্ট্রির অধিভুক্ত সিরিয়ান নাগরিক, কিন্তু এখানে উনি এফসিসি ক্লাবের প্রেসিডেন্ট।
সো ইট ডাজন্ট মিন যে উনি ইন্ডিয়ান। তো সে কারণে বলছি যে আমাদের ওইভাবে আইডেন্টিফিকেশন করা বোধহয় ঠিক না হচ্ছে যে তারা প্রতিনিধিত্ব করছে, যেমন সিএনএন এর প্রতিনিধি যিনি ছিলেন এবং দুজন প্রতিনিধি তারা কোশ্চেন করেছেন, ব্লুমবার্গ নিউজের প্রতিনিধি এবং একজন আমেরিকান একজন ভারতীয়, দুইজন ছিলেন। আমরা ওয়াশিংটন পোস্টের প্রতিনিধি পেয়েছি যিনি আমেরিকান। আমরা আরটি রাশিয়ান চ্যানেল আরটি যেটা, ওনাদের প্রতিনিধি পেয়েছি রাশিয়ান। জাপান টাইমস এর প্রতিনিধি তিনি সোফার মিডল ইস্টের কোন একটি দেশের, I could recall in a while. So that's not the matter. The conference room full এবং আউটসাইডের রুম তারা অতিরিক্ত একটি টেলিভিশন পাশে দিয়েছিলেন কারণ স্থান সংকুলন না হওয়াতে। জি মোহাম্মদ আলী, আমি আরেকটা শেষ প্রশ্ন করে সাবির মুস্তাফার কাছে ফিরছি। আমরা আমেরিকাতে, আপনি জানেন আপনি আমেরিকায় থাকেন, যে আমরা ধরেন প্রেসিডেন্ট, সে যত পুরনো প্রেসিডেন্টই হোক না কেন, আমরা বলি মিস্টার প্রেসিডেন্ট, তাকে কোনো সময় আমরা এক্স বলি না, তাই না? সেটা ধরেন বুশ, প্রেসিডেন্ট বুশ হোক, প্রেসিডেন্ট ওবামা হোক, কিংবা তারও আগে যদি যাই, ইট ডাজন্ট ম্যাটার, তাকে চিরকালই প্রেসিডেন্ট বলা হয়। তো শেখ হাসিনাকে কি প্রাইম মিনিস্টার বলতে তারা আমেরিকানের সাথে ফলো করে? এরকম আমার কাছে মনে হয় নাই, আর কার কি মনে আছে সেটাও ব্যাখ্যা করে এটার অথেন্টিসিটি প্রমাণ করাটা কষ্টকর। তবে in the legal way, what we explained or our panelist explained, that thinks that none of the illegitimate, illegal, authoritarian government never ever permitted by or authorized by the legal battle. যেটা আপনারা জানেন যে জিয়াউর রহমানের সামরিক শাসন, হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন, তাদের যত অর্ডিন্যান্স হাইকোর্ট সবগুলাকে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে এবং তাদের দুইটা গভর্নমেন্টকেই ওই সময় অবৈধ সরকার হিসেবে মানে উচ্চতর আদালত থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সো আমরা বিশ্বাস করি যে এই যে মানে তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট, সেটাও আইনের দৃষ্টিতে অবৈধ এবং এটা ভবিষ্যতে সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য হয়তো তাদের নাম থাকবে, কিন্তু তারা লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে কখনো ভ্যালিডিটি পাবে না। জি সাবির মুস্তাফা, আমার মনে হয় আপনার সবগুলো প্রশ্ন আমি করতে পেরেছি মোহাম্মদ আলী সিদ্দিকীকে। এগুলো আমার প্রশ্ন না, কারণ আমি জানি যে এফসিসি মানে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের বেশিরভাগ সদস্যই হচ্ছে ভারতীয়। তারা বিভিন্ন বিদেশি সংস্থার জন্য কাজ করে। কিছু কিছু বিদেশি পশ্চিমা সংস্থা আছে, যেরকম নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তাদের দক্ষিণ এশিয়া ব্যুরো দিল্লিতে, এবং সেখানে তারা আমেরিকান বা অন্যান্য ন্যাশনালিটির জার্নালিস্ট ওখানে ইয়ে করেন আর কি, স্টেশন করেন। যেরকম বিবিসির সাউথ এশিয়া মানে দিল্লি ব্যুরো হচ্ছে একটা বড় ব্যুরো, আগে অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে, কিন্তু সেখানে নানান ন্যাশনালিটির লোক ওখানে স্টেশন। ব্যাপার না আমার কথা, আমার প্রসঙ্গ ছিল কিন্তু অন্যটা, এটা কে বিদেশি কে ভারতীয় সেটা না। আমার কথা ছিল যে বিদেশি সরকারের ভূমিকা ছিল কিনা 24 সালের এই পট পরিবর্তনে, সেটা নিয়ে শেখ হাসিনার কাছ থেকে আমি পরস্পর বিরোধী বক্তব্য শুনেছি। রাশিয়ান টিভি আরটিতে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন ছিল না, আজকে বলেছেন ছিল। কোনটা সত্য এটা হাসিনাকেই ফয়সলা করতে হবে যে তিনি কোনটা সত্য বলে ইয়ে করবেন। সো আমার কথাটা ছিল সেইটা, এফসিসি সদস্য কে কোন ন্যাশনালিটি সেটা মূল বিষয় না। জি মোহাম্মদ আলী সিদ্দিক, আজকে শেখ হাসিনা তার বক্তব্যে কমপক্ষে চারবার বলেছেন যে ফরেন ইয়া ছিল এটার মধ্যে, মানে বিদেশি একটা চক্র ছিল ডক্টর ইউনূসের সঙ্গে, এই যে তার সরকার পতনের পেছনে বা দেশে অরাজকতা তৈরির পেছনে। তিনি বলছেন যে বাংলাদেশ হচ্ছে কি একটা ডার্ক ইরা চলতেছে, তাই তো? তো সেইখানে এই সাবির ভাই প্রশ্নটি হচ্ছে, এর আগে তিনি একটি সাক্ষাৎকার আমরা দেখেছিলাম, সেখানে তিনি বিদেশি চক্র বা আমেরিকানরা জড়িত কিনা এটা সরাসরি অস্বীকার করেছিলেন।
তো এই বিষয়টিকে তিনি আজকে কিভাবে করে বলছেন, আপনারা কি বুঝছেন? তিনি কি সাবির ভাই, প্রশ্নটি হচ্ছে যে তিনি এক এক সময় এক এক কথা বলছেন কিনা। আমি মনে করি যে শেখ হাসিনা উনি একজন রাষ্ট্রনায়ক, ওনার যে অবজারভেশন এবং ওনার পলিটিক্যাল টেকনিক অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে উনি হয়তো বা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা এই তথ্য প্রবাহের যুগে আমরা বিভিন্ন স্কলারদের কাছ থেকে যে বিশ্লেষণ শুনেছি এবং খোদ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্পের মুখ থেকে যেটা শুনেছি যে কিভাবে এই সমস্ত বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ হয় এবং তারা করে, এবং সেখানে সিআইএ এর কি ভূমিকা থাকে, সেখানে ডিপ স্টেটের কি ভূমিকা থাকে, সেখানে আইএসআই এর কি ভূমিকা থাকে, বা কি বলে চীনের কি ভূমিকা থাকে, বা অন্যান্য দেশের কি ভূমিকা থাকে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি যেটা মনে করি উনি যেটা বলেছেন, আমার যতদূর খেয়াল আছে যে এমন কোনো প্রমাণ ওনার কাছে নাই যে উনি সরাসরি আমেরিকাকে দোষারোপ করছেন বা করবেন, কিন্তু ওনার ইতিপূর্বেকার মানে সরকারে থাকা অবস্থায় উনি বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন, জাতিকে সতর্ক করেছেন যে কারা কারা ওনার সরকারকে চাপ সৃষ্টি করছেন বিভিন্ন দাবিতে নথি স্বীকার করার জন্য, এবং উনি কম্প্রোমাইজ করেননি, এবং উনি স্বীকারও করেছেন যে উনি যদি সেই ক্ষেত্রে কম্প্রোমাইজ করতেন হয়তো বা আজীবন উনি ক্ষমতায় থাকতে পারতেন। তো এই বিষয়টি রাজনীতির মানে কি বলবো পথ পরিক্রমায় অনেক সময় রাজনীতিবিদদের অবস্থান পরিবর্তন করতে হয়, তার পিছনেও হয়তো কারণ থাকে। আজকের বক্তব্যে যে উনি রিপিটেডলি যেটাকে ব্লেম করেছেন, আমি যদি এভাবে আসি, আমি একজন রাজনীতি বিশ্লেষক বা মানবাধিকার কর্মী যেভাবেই বলি, আমি যেটা দেখি যে গত ৭৮ বছরের ইতিহাসে ৪৬টা দেশের সরকার পরিবর্তিত হয়েছে পশ্চিমাদের পলিসির গত কারণে বা চক্রান্তের মাধ্যমে, এবং সবগুলার সিকোয়েন্সিয়াল স্টোরি মোরালস সেম। এবং সেটা আমার কথা না, আপনি যদি প্রফেসর জেফরি স্যাক্সের অ্যানালিসিস দেখেন, সে বাংলাদেশ বিষয়ে, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানের বিষয় নিয়ে উনি যে বিশ্লেষণ দিয়েছেন, কথা বলেছেন, আপনি যদি কি বলে মাইক বেন্সের অ্যানালিসিসে আসেন, একেবারে টু দি পয়েন্টে উল্লেখ করে করে করেছেন কিভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে ইনফ্লুয়েন্স করে তাদেরকে কি বলে অর্থকড়ি দিয়ে সহায়তা করে এই মানে একটা কালার রেভলিউশন তারা যেটা বলে, সে কালার রেভলিউশন তৈরি করা হয়। এবং সর্বশেষ রেভলিউশনের ক্ষেত্রে ইরানের ক্ষেত্রে আমরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে ইরানের সরকার পরিবর্তনের ক্ষেত্রে, এবং সেখানে ডিরেক্টলি ইউএস গভর্নমেন্ট সমর্থন জানিয়েছে এই ক্ষেত্রে। কিন্তু ইরান সরকারের দৃঢ় প্রতিজ্ঞ অবস্থানের কারণে রেভলিউশনের এগেনস্টে কাউন্টার রেভলিউশন দাঁড় করানোর ফলে ওই এত সহজে তার সরকারটাকে উৎখাত করা বা সরানো সক্ষম হয়নি। কিন্তু ইট ইজ নট দি এন্ড অফ দি গেম। আমাদের এখানেও যেটা আমরা দেখেছি যে 2008 সন থেকে চেষ্টা করার পরে একের পর এক 24-এ এসে পশ্চিমারা সক্ষম হয়েছে, সফলকাম হয়েছে সরকার উৎখাতে, এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নের তাদের যে স্বার্থ, সেই স্বার্থ হাসিলটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য, এটা আমার বিশ্বাস। সাবির মুস্তাফা, আপনি নিশ্চয়ই দেখেছেন ওয়াশিংটন পোস্ট গতকাল রিপোর্ট করেছে, সেখানে তো আমেরিকান যার এমনকি ফোনালাপও ফাঁস হয়েছে। ফলে আমেরিকান পোস্টের রিপোর্ট অনুযায়ী যে জামাত, আমেরিকান এম্বাসি, তারা তো মোটামুটি আগামীতে মানে আমেরিকান এম্বাসি জামাতকে ক্ষমতায় দেখতে চায়। সরাসরি কি এই কথাটি বলা যায়? না না না, ওই যে কথোপকথন, ওই যে মিটিং, এটা তো টেলিফোন, এটা ফোন আলাপ না, এটা একটা মিটিং ছিল। ওই মিটিং এর মানে কথাবার্তা কেউ না কেউ রেকর্ড করেছে, যদিও যারা মিটিং এ অংশগ্রহণ করেছে তারা কেউ করেনি, কারণ তাদের ফোন নিয়ে মিটিং এ ঢুকতে পারেনি।
যে এই 5 জন নারী সাংবাদিক ছিল। আমি নিজে সেটা নিশ্চিত হয়েছি, যারা ওখানে উপস্থিত ছিল তাদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি আর কি, তারা এর সঙ্গে জড়িত নয়। না, এখানে যেটা আমার যেটা মনে হচ্ছে, ওই ট্রান্সক্রিপ্টটা পড়ে, আমি অডিওটা এখনো শুনিনি, আমি ট্রান্সক্রিপ্টটা পড়েছি, আমার মনে হচ্ছে যে আমেরিকান এমবাসি কোনো এক অফিসার, সে অ্যাম্বাসেডারও না বা ডেপুটি অ্যাম্বাসেডারও না, আরো নিচে এক অফিসার, তিনি এই 5 জন নারী সাংবাদিককে একটু কি বলবো, একটু শিশু সুলভ, মানে তাদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন যে দেখো যা ঘটছে বাংলাদেশে সবই ঠিক আছে, ইউনূস তো একটা ফ্যান্টাস্টিক নেতা, দেখো কত একটা জিনিয়াস, সে কত জিনিয়াসলি সে শেখ হাসিনার বিচার করে ফেললো। হ্যাঁ, এটা একটা বিরাট সাকসেস ইউনূসের জন্য, যদিও সে স্বীকার করছে যে বিচারটা ন্যায্য হয়নি বা স্বচ্ছ হয়নি বা ন্যায় বিচার হয়নি, কিন্তু তাতে কি আছে, সে মানে দোষী। যাই হোক, তারপরে মূল যে জায়গাটা এসে যে জামাত ক্ষমতায় আসলে আমেরিকানদের কি অবস্থান হবে সেটা নিয়ে ব্যাখ্যা করেছেন যে আসলে আমরা তেমন কোনো খারাপ কিছু দেখছি না, জামাত ক্ষমতায় আসলে আমরা দেখবো যে তারা সব ঠিকঠাক আছে এবং তেরিবেরি কিছু করলেই আমরা 100% ট্যারিফ দিয়ে দিব। এখন ব্যাপার হচ্ছে যে কোনো এমবাসির কোনো কর্মকর্তারই সেই ক্ষমতা নাই ট্যারিফ ইম্পোজ করার, এমনকি অ্যাম্বাসেডারও বলতে পারে না যে সে ট্যারিফ দিবে শুধু ওয়াশিংটনে যে ট্রেজারি ডিপার্টমেন্ট আছে, যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আছে বা প্রেসিডেন্ট হিমসেলফ। পোস্টের আগে, প্রতিবেদনের আগে থেকেই তো এটি মানে অধিকাংশ মানুষই জানে, আপনি কেন জানেন না আমি জানি না, কিন্তু মোহাম্মদ আলী সিদ্দিক, আপনার কাছে আমার প্রশ্ন, আজকে শেখ হাসিনা 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কিন্তু একটি কথাও বলেননি, এই নির্বাচন বন্ধ করুন এটিও কিন্তু বলেননি। শেখ হাসিনা পরিষ্কার করে বলেছেন ইতিপূর্বে যে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের দল নয়, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান এবং সেই সুযোগটা উনি চাইছেন ওয়ার্ল্ড কমিউনিটির কাছে, এবং তিনি দাবি জানিয়েছেন যে উনি ওনাদের উপরে যে নিষেধাজ্ঞা, অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা প্রত্যাহার করলে তাহলে 300 আসনে প্রার্থী দিয়ে এরা নির্বাচন করতে চান। ফলে বিএনপি 2014 এবং 24-এ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারা প্রতিহতের ডাক দিয়েছে, তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগ এ ধরনের কোন সন্ত্রাসী সংগঠন নয় বলে উনি এটাকে প্রতিহত করার বা তোমরা ভোট দিতে কি বলে সেখানে বাধ্য হবা বা যাবা একথা বলেনি। যেমন আইন বহির্ভূত ভাবে সরকার প্রধান, ইন্টারিম সরকার প্রধান মোহাম্মদ ইউনূস সহ সরকারি কর্মকর্তারা আমাদের আরপিও ভঙ্গ করে তারা রেফারেন্ডামের পক্ষে তারা করছে, ক্যাম্পেইন করছে, যেটা অবৈধ, এবং তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে, একই দিনে সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম। এই রেফারেন্ডামটা মূলত আপনারা জানেন যে এটা তাদের সেই জুলাই সনদ, তথাকথিত জুলাই সনদ, সেই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে একটা রায় নিয়ে তারা সংবিধানে হাত দিয়ে সংবিধান পরিবর্তন করতে চায়, এবং সেই সংবিধান পরিবর্তন যেখানে সেই অসৎ চিন্তা, সেক্ষেত্রে আওয়ামী লীগ ওয়াকওভারও দিতে চায় না। আমি মনে করি যে এটা ওনার হয়তো একটি টেকনিক, যে উনি এই নির্বাচন প্রতিহত করা বা বয়কট করা অথবা কি বলে যে এমন কিছু চান না যে নির্বাচনমুখী একটি দল, গণতান্ত্রিক একটি দল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়ে ভায়োলেন্স ক্রিয়েট করুক অথবা নির্বাচন থেকে সরে যাক, বিএনপির পদাঙ্ক অনুসরণ করুক। তো সেক্ষেত্রে আমার ওইটাই মনে হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্যে এই বিষয়টা ওভাবে আসে নাই, কিন্তু ওনার বিভিন্ন বক্তব্যে উনি দলীয় নেতাকর্মীদেরকে, ভোটারদেরকে এই না ভোট দেওয়ার জন্য উনি বলছেন, এবং প্রয়োজন হলে ভোট কেন্দ্রে যাবেন না যেখানে নৌকা নাই, মানে নো ভোট নো ভোট। হ্যাঁ, তো সেই স্লোগানটা রাখছে। এখন জনগণের যে উইল ফোর্স, আমি একজন ভোটার, আমি ভোট দিতে চাই, এখন সেটা আমরা কাকে দেব? আমরা জানি বিএনপি এবং জামাত তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, একদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর স্টিম রোলার চালাচ্ছে, অন্যদিকে প্রত্যেকেই তাদের ভোট প্রার্থনা করতেছে যাতে আওয়ামী লীগের ভোটাররা এসে ভোট দেয়, এবং 12.5 কোটি ভোটার এর মধ্যে 7 থেকে 8 কোটি ভোটার বিভিন্ন জরিপে
পরিগণিত হয়েছে যে তারা নৌকার পক্ষে বা শেখ হাসিনার পক্ষে। তো তাহলে সেই ভোটটার কিছু অংশ যদি তারা নিতে পারে, তাহলে যেটা জামাত এবং বিএনপি যে ক্ষমতার লড়াইয়ে এখন লিপ্ত আছে, তারা হয়তো জয়ী হতে পারবে। তো এটা হয়তো বা একটি কৌশল, নির্বাচনী কৌশল শেখ হাসিনার বক্তব্যের ক্ষেত্রে। জি, সাবির মুস্তাফা, এখন তাহলে এই নির্বাচনটা কার হাতে, যেটি আমি শিরোনাম করেছি, এবং যেই ছক কষে জামায়াত অগ্রসর হচ্ছে, সেই ছকে জয় তাদেরই হবে নাকি? যারা ছক করেছে, এবং যদি কেউ সেই ছকটা বুঝতে না পারে, সেই ছক ভেঙে নতুন ছক তৈরি করতে না পারে, তাহলে তো যাদের অরিজিনালি ছক করা তাদের ফাঁদেই তো সবাই পড়বে নাকি? এখন সেটা হচ্ছে জামাত কি ছক করেছে বা বিএনপি বা কি ছক করছে। কারণ আমরা তো সবাই দেখলাম যে নির্বাচনী প্রচারণা শুরু হলো 21 তারিখে, এবং তারেক রহমান সিলেটে জনসভা করলেন এবং কিছু জামাতকে লক্ষ্য করে কিছু মন্তব্য ছুড়ে দিলেন, যেটা নিয়ে অনেকেই জল্পনা কল্পনা করছে যে লড়াই শুরু হয়ে গেল দুই পক্ষের মধ্যে। তবে এটা বিএনপি হয়তো বুঝতে পারছে যে জামাত একটা সুবিধাজনক অবস্থানে আছে, এবং সেটা তারা কিভাবে মোকাবেলা করবে সেটা বিএনপি জানে। কিন্তু বিএনপির বোধহয় সবচেয়ে বড় দুশ্চিন্তা হবে যে নির্বাচনে কোনো কারসাজি বা কারচুপি হয় কিনা। কারসাজি আর কারচুপি দুই ধরনের। কারসাজিও একটা দুর্নীতি বলতে পারেন, কারচুপি তো দুর্নীতি বটেই। সো কারসাজি বা কারচুপি হয় কিনা, এবং বিএনপি যদি এই কারসাজি বা কারচুপির কারণে পরাজিত হয়, তাহলে কিন্তু তাদের প্রতিক্রিয়াটা আমরা দেখব যে বেশ তিক্ত প্রতিক্রিয়াই হবে। কিন্তু বিএনপি যেটা যদি বিএনপি জয়লাভ না করে, আর বিএনপি যদি জয়লাভ করে, তাহলে জামাত সেরকম প্রতিক্রিয়া দেখাবে না, কারণ তারা অলরেডি একটা প্রস্তাব দিয়ে রেখেছে বিএনপিকে যে নির্বাচনের পরে আমরা মিলেমিশে সবাই একসাথে সরকার করে চলবো, এটা একটা হ্যাপি ফ্যামিলি হবে আর কি। অর্থাৎ পার্লামেন্টে কোনো বিরোধী দল থাকবে না। আমার মনে হয় জামাত এই প্রস্তাবটা যদি তারা নিজেরাও জিতে, তারপরে তারা বিএনপিকে এই প্রস্তাবটা দিবে যে চলুন আমরা একটা সবাই মিলে সরকার করি, যাতে করে বিএনপি সেরকম কোনো তিক্ত প্রতিক্রিয়া দেখাতে না পারে। তারা যাতে একটা অপোজিশন বা বিরোধী দলের ভূমিকায় কার্যকর কোনো ভূমিকা পালন না করতে পারে, সেই জন্যই বিএনপিকে তারা এই তথাকথিত মিলেমিশে কাজ করার সরকারের মধ্যে টেনে নিবে। সো জামাত অলরেডি তাদের একটা নির্বাচনের পরে কি হবে সেরকম একটা প্ল্যান তৈরি করে রেখেছে। কিন্তু বিএনপি সেরকম কোনো প্ল্যান তৈরি করছে কিনা, বা বিএনপির মাথায় কোনো চিন্তা আছে কিনা যে নির্বাচনের পরের দিন কি হবে, ফলাফল যদি এরকম হয় তাহলে কি হবে, ফলাফল যদি ওরকম হয় কি হবে, ফলাফল যদি মাঝখানে হয় যে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সিট পেল না, তখন কি হবে, এরকম কোনো চিন্তা ভাবনা বিএনপির মনে আছে কিনা আমি জানি না। জামাতের মনে কি আছে সেটা পরিষ্কার। এরই মধ্যে তো আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি জানিয়ে দিয়েছেন যে ফলাফল পেতে বিলম্বিত হবে। হ্যাঁ, এখন এখানে তো আবার গণভোট যোগ হয়েছে, তাই না? তা আগে আপনি ভোট গণনা করতেন শুধু মানে সংসদের 300 আসনে, এবং সেটার ফলাফল দিতে দিতেই আপনার মানে বিশেষ করে ঢাকার ফলাফল পেতে পেতে আপনার পরের দিন দুপুর হয়ে যেত। কিন্তু ঢাকার ফলাফল পাওয়ার আগেই ভোট কোন দিকে গেছে সেটা আমরা টের পেতাম। কিন্তু এখন যদি তারা নির্বাচনের পর যদি গণভোটের গণনা আগে শুরু করে, তাহলে তো আপনি নির্বাচনের মানে ভোট গণনা করতে করতে রাত 2টা 3টা 4টা বেজে যাবে, তাহলে তো দেরি হবেই। এটা তো আপনি পরের দিন দুপুর বিকাল পর্যন্ত গড়িয়ে যাবে ফলাফল। সো তখন মানে ওই মানে ভোট কেন্দ্রে যে গণনা হচ্ছে সেটার উপর কে খেয়াল রাখছে, প্রার্থীদের তারা যে এজেন্ট তা কতটা খেয়াল রাখতে পারবে, তারপরে গণনার পর যে শিটগুলো তৈরি হচ্ছে, গণনা মানে ঠিক মতো সব ঢোকানো হচ্ছে কিনা নাম্বারস, সেটাই বা কে খেয়াল করবে। সো অনেক অনেক জায়গায় অনেক মানে স্কোপ রয়ে যায় রাইট। এখন কারসাজি করার। বলে রাখি, সেটি হচ্ছে যে ধরেন জামাত ইসলামী যে তরিকায় যে কৌশলে তারা রাজনীতি করছে, সেখানে ধরেন আওয়ামী লীগের মধ্যেই এই পরিমাণ জামাতের সদস্যরা গুপ্ত ছিল। সো ভোট কেন্দ্রগুলোতে আমি জানি যে ধরেন সবগুলো রাজনৈতিক দলের এজেন্ট থাকতে হবে, তাদের উপস্থিতিতে ভোট গণনা হবে, তাই না? এখন এই যে এজেন্টরা যে জামায়াতের গুপ্ত হবে না, হাউ ডু বিএনপি নো? বিএনপি কি নিশ্চিত? সেটা তার একটা বিরাট প্রশ্ন। বুঝতে পেরেছেন? যখন ওই এজেন্ট
যখন ওই এজেন্ট হবে মানে জামাতের এজেন্ট, কিন্তু আসলে সে মানে বিএনপির এজেন্ট, কিন্তু গুপ্ত ভাবে জামাতি সে। তো যখন ভোট গণনার ফলাফল দিবে তখন সে যদি প্রতিবাদ না করে তো জানাও তো যাবে না যে এখানে কোনো সমস্যা হলো কিনা, তাই না? না, সেই জন্যই তো ওই যারা এনজিও আছে, যারা নির্বাচন পর্যবেক্ষণ করে, তাদের উপর কিন্তু বিরাট একটা দায়িত্ব থাকবে যে তাদের লোকজন যাতে এগুলো অবজার্ভ করে, ঠিক মতো আচ্ছা, অবজার্ভ করে। মোহাম্মদ আলী সিদ্দিক, আপনি কি বুঝতে পেরেছেন পুরোটা জিনিস? আমি সেটা আপনি বুঝতে পেরেছেন মোহাম্মদ আলী সিদ্দিক জি? না, আপনি যে বিষয়টা করেছেন, শুরুতেই আমি যে আশঙ্কাটা সামনে এনে রাখছি সেটা হচ্ছে যে ডাস্টবিন শফিক, যিনি প্রেস সচিব হিসেবে খ্যাত, বিভিন্ন মন্তব্যে কর্তব্যে মানুষের ঘৃণা বিদ্বেষ তার উপরে চরম। তো তার এই যে প্রিএমটিভ একটা কমেন্ট যে এটা সময় লাগবে, এবং সময় লাগবে সেটা কতদিন সময় লাগবে, তো যেটা সাবির মুস্তাফা ভাই একটু উল্লেখও করলেন যে এজেন্টদের গতিবিধি সেখানে কি থাকলো না থাকলো, তাদের এই রেজাল্ট শিট তৈরি করতে যে টিম তারা কাজ করবে, এবং ওই আমেরিকার পার্লামেন্ট বা ওয়েস্টার্ন পার্লামেন্টে যে বিষয়টি বলে যে হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, তো বিষয়টা সেই হা তৈরি করার জন্য তারা তাদের পেপার ওয়ার্ক, ডিক্লারেশন ইত্যাদি সেখানে করবে। এবং আমার অভিজ্ঞতা আছে, আমরা এরশাদের আমলের নির্বাচন দেখেছি, সেটা হচ্ছে যে রেজাল্ট ওই এক পর্যায়ে ক্যান্টনমেন্ট থেকে ঘোষণা করা হয় কয়েকদিন পরে। একজনের নাম ঘোষণা করা হয়েছে আগে বিজয়ী বলে, সেটা আবার পরিবর্তিত হয়ে গেছে। এইরকম বিষয় আসে, এবং এই ধরনের অবৈধ দখলদার সরকার তারা তাদের পিঠ বাঁচানোর জন্য, তাদের ক্ষমতায় থাকার জন্য তারা মেকানিজম করবে, এটাই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আপনি গুপ্ত জামাত বিএনপির মধ্যে থাকুক আর আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছাত্রলীগ থাকুক, তারা সর্বত্র বিরাজমান, তাদের টেকনিকটাই এটা। তো সেই টেকনিকে তারা থাকবে, এবং তারা এবার চেষ্টা করছে যে 54 বছর পরে তাদের একটা সুযোগ আসছে। এই উপমহাদেশে জামাত কখনো সরকার গঠন করার সুযোগ পায় নাই। তো এই কি বলে শান্তিবাবু ইউনূসের বদৌলতে তারা এবার হয়তো তাদের সেই স্বপ্ন পূরণের চেষ্টা করছে। কারণ আমি দুদিন আগে একটা নিউজে দেখলাম যে জামাত এবার মানে 177 থেকে 226 পর্যন্ত সিট পাবে। তো এই যে প্রেডিকশন কিসের ভিত্তিতে আমি জানি না, যে মানে ওয়ান ফাইন মর্নিং দেখা গেল যে জামাতের ভোট 7-8% থেকে বেড়ে এটা 30%, 40% হয়ে গেল। হ্যাঁ, তারা একটা ক্ষেত্র তৈরি করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে ছাত্র সংসদের নির্বাচনে দেখা গেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাত্র শিবির পেয়ে তারা সংসদে বিজয়ী হয়েছে। তো তাদের ক্যাডার ভিত্তিক সংগঠন এবং এই পৃষ্ঠপোষকতা ইউনূসের। তারপরেও আছে যে আপনি যে কনভারসেশন একজন আমেরিকান কূটনীতিকের বা সেখানকার কনভারসেশন যেটা লিক হয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে যে তারা জামাতকে, এই জামাত আগের জামাত না, যে খুনি সন্ত্রাসী জঙ্গি রাজাকার যারা জামাত, সেই জামাত নাকি এখন পরিবর্তিত হয়ে পরিশুদ্ধ হয়ে গেছে। আমি জানি না যে এমন হতে পারে যে ওই কার ওয়াশ মেশিনের মতো, যে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে পার হয়ে আসলো, কারটা একেবারে ঝকঝকে তকতকা হয়ে গেল। তো সেরকম জামাত এরকম কোন অলৌকিক কিছু অর্জন করেছে কিনা যে যুক্তরাষ্ট্র তাকে মডারেট ডেমোক্রেটিক পার্টি হিসাবে আখ্যায়িত করছে। আবার আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতও শোনা যাচ্ছে তারা নাকি যে জামাত হোক অথবা বিএনপি হোক, যারাই ক্ষমতায় আসুক তাদের সাথে কাজ করবে। কিন্তু 4095 কিলোমিটার সারাউন্ডেড বাংলাদেশের যে রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র ভারত, তাদের পেটের মধ্যে যদি বদহজম হয়, ক্যান্সার হয় এবং রেডিক্যাল ইসলামিক টেরোরিজমের একটা হাব তৈরি হয়, আমরা জানি না তারা রাত্রে ঘুমাতে পারবে কিনা। তো সে বিষয়ে নতুন ফর্মুলা, নতুন কিছু। এবং ভারতের একজন বিখ্যাত সাংবাদিক উনি টকশোতে বলেছেন যে আগে ভারত সবগুলা ডিম এক বাস্কেটে রাখতো, এটা তাদের ভুল নীতি ছিল। এবার তারা ডিম বিভিন্ন বাস্কেটে রাখতেছে, মিনিং যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি
বা জামাত তাদের থরে থরে সরায় সরায় ডিম রাখতেছে যাতে তাদের উপর ব্লেম না আসে এবং তারা ভারত বিরোধিতার যে জিগির বাংলাদেশে আছে রাজনীতিতে সেটা একটু লুপ্ত করতে পারে এবং যারাই আসুক তাদেরকে তারা সমর্থন দিয়ে তাদের সঙ্গে কাজ করবে। তো আমি জানি না আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন প্রেক্ষাপটে কোল্ড ওয়ারের পরে যে পদ্ধতি, সেক্ষেত্রে জামাত না আগামীতে ক্ষমতায় চলে আসে। আমি একটা জিনিস বুঝতে পারি না, অনেকেই এই কথাটা আমাকে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে একটা ইসলামাইজেশন হয়েছে, যেটার কারণে মানুষ খুব জামাতকে পছন্দ করছে। এখন আমি তো সেটা দেখি না। সাবির মুস্তাফা, প্রশ্নটি আপনার কাছে করবো এবং আমি এই কথাগুলি শোনার পরে আমি একটা নিজের জরিপ পরিচালনা করেছি 4-5টা প্রশ্ন দিয়ে। আমি জরিপের ফলাফল 18 ঘন্টা হয়েছে জরিপটা চলছে, আমি ফলাফলগুলি আপনাকে বলছি। যেমন জামায়াত একটা ক্যাম্পেইন করছে যে 2 সাপের একই বিষ, নৌকা আর ধানের শেষ। জামাতের এই প্রচারণায় আপনি কতটা বিশ্বাস করেন? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে 8%, না বলেছে 90%, হতে পারে বলেছে 1%, আর জামাতকে একবার দেখা উচিত এই মন্তব্য করেছেন 1%। তো এখানে কোথায় মানুষ খুব জামাতের ভক্ত হয়ে গেছে আমি তো দেখলাম না। 1 নম্বর 4100 মানুষ এই জরিপে এই ভোট মানে এখানে ভোট দিয়েছে এই প্রশ্নের উত্তরে। তারপর আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন? বিএনপি কে দেবে 5% মানুষ, জামায়াতকে দেবে 5% মানুষ, আওয়ামী লীগকে দেবে 88% মানুষ, জাতীয় পার্টিকে 1% মানুষ। এই জরিপটিতে 5300 মানুষ অংশগ্রহণ করেছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন রেখেছিলাম যে আওয়ামী লীগ বিএনপির বাইরে মানুষ তৃতীয় কোন দলকে ক্ষমতায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা, রাইট? তো সেখানে হ্যাঁ বলেছে 10% মানুষ, না বলেছে 73% মানুষ। 2 দলের বাইরে ভরসা করার মতো বিকল্প দল নেই এমনটি মনে করছে 17% মানুষ। কোথায় আপনার জামাতের উত্থান? আমি তো দেখি না। ওকে, সরাসরি একটি প্রশ্ন করেছি, বাংলাদেশের মানুষ কি ইসলামিক শাসন চায়? হ্যাঁ বলেছে 14% মানুষ, না বলেছে 86% মানুষ। আরো কয়েকটা প্রশ্ন আছে, আপনি আমাকে সাবির মুস্তাফা যে জরিপটা বললাম এটার ব্যাপারে একটু মন্তব্য করুন আপনি। দেখুন, অনলাইন জরিপগুলো আমি এগুলোকে সায়েন্টিফিক মনে করি না এবং এগুলো সায়েন্টিফিক না, কারণ এগুলো হচ্ছে ভলান্টারি এবং এখানে ম্যানিপুলেশন হতে পারে বা আপনার যারা অডিয়েন্স যারা অংশ নিচ্ছে, যেহেতু মানে আপনার একটা প্রশ্নের জবাবে বলছে যে 88% ভোট দিবে আওয়ামী লীগকে, তো ওই আওয়ামী লীগ ভোটাররাই আপনার অন্যান্য প্রশ্নের জবাব দিয়েছে। সো এটা আওয়ামী লীগারদের একটা ভিউ পয়েন্ট, নট বাংলাদেশের সব মানুষ। আমি এই জিনিসটা চিন্তা করেছি, ধরেন আমার চ্যানেলের বেশিরভাগ ভিউয়ারই আমি মনে করি আওয়ামী লীগ পন্থী, বেশিরভাগই। অন্যান্য বিভিন্ন মানে পয়েন্ট অফ ভিউর মানুষও আছে, কিন্তু বেশিরভাগই আমি মনে করি যে এটা আওয়ামী লীগ পন্থী। ওকে, এখন এটা যদি আমার হয়ে থাকে, প্রত্যেকটা চ্যানেলেই দর্শকদের কতগুলি ক্যাটাগরি আছে, তো তাদের জরিপগুলো নিয়ে তখন কেউ কিন্তু এই প্রশ্ন করে না যে তাদের আইডিওলজিটা কি। আপনি বুঝতে পেরেছেন? না, এখানে একটা ব্যাপার আছে, আপনার দেখতে হবে যে যেখানে যেই জরিপ, সেই জরিপটা কি পদ্ধতিতে করা হচ্ছে, তার মেথোডোলজি কি ছিল, তার স্যাম্পলিং কি ছিল, সেগুলোর উপর নির্ভর করবে যে সেই জরিপটা সায়েন্টিফিক ছিল কিনা এবং সেটা বাংলাদেশের যে জনগোষ্ঠী তার মতামতের একটা প্রতিফলন ঘটাচ্ছে কিনা। কারণ এখানে একটা জরিপ আপনি যদি 3000 স্যাম্পল নিয়ে করেন, সেটা কিন্তু একটা ভালো জরিপ হতে পারে যদি স্যাম্পলিংটা বাংলাদেশের জনগোষ্ঠীর যেই মানে ডেমোগ্রাফি যেটা, সেটাকে রিফ্লেক্ট করে, বয়স অনুযায়ী, আরবান রুরাল, মেন উইমেন এবং শিক্ষাগত যোগ্যতা, ইনকাম সব যদি ঠিক মতো রিফ্লেক্ট করে, সেটাই তখন সায়েন্টিফিক জরিপ হয়। কিন্তু অনলাইন জরিপগুলো কখনোই সেরকম না। রিফ্লেকশন তো দেখতে পান। এখন যেই সব জরিপ আমরা এই ইদানিং সম্প্রতি মনে করছি সায়েন্টিফিক, দু একটা এনজিও, কদিন আগে প্রথম আলো একটা জরিপ প্রকাশ করলো, সেখানে নাকি 70% মানুষ নাকি ডক্টর ইউনূসের উপর সন্তুষ্ট। আপনি কি, তারা তো অনেক সায়েন্টিফিক মেথড। ওটা প্রথম আলো জরিপ না, আপনি ভুল করছেন। ওইটা ছিল
আমেরিকান একটা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI, তাদের তো জরিপ। আপনার কাছে নিজের নিজের খালি চোখে কি মনে হয় এটা বিশ্বাসযোগ্য জরিপ? না, কারণ তারা যখন 2023 সালে জরিপ করেছিল তখন 70% লোক বলেছিল যে তারা শেখ হাসিনার শাসনেও সন্তুষ্ট। তো আমার মনে হয় যে যখন এরকম জরিপ আসে তারা এটা মানে মানুষ বেশি বিতর্কে যেতে চায় না, তারা বলে হ্যাঁ আমরা সন্তুষ্ট হয়ে গেল। কিন্তু আপনি দেখেন যে কতগুলো জরিপ হয়েছে ভোটিং ইন্টেনশন নিয়ে, ইনোভেশন বলে একটা NGO তারা করেছে এবং তাদের স্যাম্পলিংটা খুবই ভালো ছিল এবং তখন দেখা যাচ্ছিল যে বিএনপি অল্প ব্যবধানে জামাতের চেয়ে এগিয়ে আছে, কিন্তু বেশিরভাগ মানুষ তারা বলছে যে তারা জানে না বা তারা ভোট দেবে না, সিদ্ধান্ত নেয়নি বা জানে না কাকে দেবে, একটা বড় অংশ। তো এখন এই বড় অংশটা কি এখনো সেই অবস্থায় আছে নাকি অন্য অবস্থায় গেছে সেটা আমরা জানি না। এখন এই যে জামাতের যে উত্থানের কথা বলা হচ্ছে সেটা বিভিন্ন সংস্থার নিজস্ব ফিল্ড স্টাডির উপর বেস করে, এটা কোনো সায়েন্টিফিক জরিপ না, যেগুলো এখনো কিন্তু কোনো জরিপ প্রকাশিত হয়নি যেখানে জামাত বিএনপির চেয়ে এগিয়ে আছে। আপনি দেখেন প্রথম আলো একটা জরিপ করেছিল যেখানে প্রশ্নটা ছিল কাকে ভোট দিবেন সেটা না, যে আপনার মতে কে নির্বাচন জিততে পারবে বলে মনে হয়। সেখানে 65% লোক বলেছিল যে তাদের মতে বিএনপি ইলেকশন জিতবে। তারা কিন্তু বলেন যে তারা বিএনপিকে ভোট দেবে, তারা মনে করছে বিএনপি জিতবে। ভাই আপনি নিশ্চয় ভুলে যাননি একটা জরিপটা এরকম ছিল যে বিএনপি এবং জামায়াতের জনপ্রিয়তা একেবারে কাছাকাছি লেভেলে ছিল, সম্ভবত 7-7। আপনার কাছে কি মনে হয় এটা? এখানে আমি যদি দেখি আমার এখানে জরিপে দেখুন এই যে নির্বাচন, সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন, 5% বসে বিএনপি কে, 5% বসে জামায়াতকে, সমান সমান। এটা কি হওয়ার কথা? আর 88% বলেছে আওয়ামী লীগকে, 88% বলেছে আওয়ামী লীগকে। তাহলে আপনার কি মনে হয় আজকে বাংলাদেশে ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ 88% ভোট পাবে? সেটা আমি বলতে পারি না, এখানে তো একটা ফ্যাক্টর আছে যে না আপনি বলেন আওয়ামী লীগের সব পপুলেশন স্যাম্পল কি রকম, কিন্তু আপনি তো গত বছর জুলাই মাস পর্যন্ত যে জরিপগুলো হয়েছে তাতে তো আওয়ামী লীগ বেশ ভালোভাবেই এগিয়েছিল। গত বছর জুলাই মাসে মানে ওইসব জরিপ আমি দেখি নাই, ওইসব জরিপ খুব একটা আমি মানে আমলে নাই, কারণ বাংলাদেশে কখনো মানে বিশ্বাসযোগ্য জরিপ করা হয়নি। কিন্তু এই বছর কিছু আমেরিকাতে যে জরিপ খুব বিশ্বাসযোগ্য হয় তা কিন্তু না, বিশেষ করে না। কিন্তু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আগে কিন্তু কয়েকটা জরিপে বলা হচ্ছিল যে শিবির এগিয়ে আছে। অনেকেই বলছিল যে এটা ঠিক না, কিন্তু পরে দেখা গেল শিবির শুধু এগিয়ে ছিল না, তাদের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। সো জরিপ যে সবসময় যে ভুল হয় তা না, ডাকসুর বেলায় কিন্তু ঠিকই ছিল জরিপগুলো। মোহাম্মদ আলী জরিপগুলো সম্পর্কে আপনার একটু মন্তব্য জানতে চাই। না, জরিপ কি বলে বিভিন্ন স্যাম্পলিং এর কথা বলেছেন এবং স্ট্যান্ডার্ড যে অ্যানালজি, সেই অ্যানালজি অনুযায়ী তার যে নাম্বারটা দেওয়া হয়, সাবির মুস্তফা ভাইয়ের বক্তব্য অনুযায়ী আমরা দেখেছি আমেরিকান নির্বাচনের ক্ষেত্রেও এই জরিপের ফল সবসময় প্রতীয়মান হয় না। হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে মানে আকাশচুম্বী একটি সংখ্যা কেউ এটা দিয়ে দিল। কারণ আমরা যদি বিবিসি একটা জরিপ করেছে, তারপরে রয়টার একটা জরিপ করেছে, IRI একটা জরিপ করেছে, তারপরে একটা সংস্থা তার জরিপ দেখেছি, এবং স্বাভাবিক একটা জরিপ আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া জরিপ। সামাজিক মাধ্যম কিন্তু এখন নিয়ন্ত্রিত না। সরকার যেমন সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারে, সামাজিক মাধ্যমকে তা পারে না। এবং আপনি যদি সেখানে দেখেন প্রতিনিয়ত একেবারে নিম্ন বিত্ত মানুষের থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত তাদের যে মতামত, রিকশাওয়ালার একটা মন্তব্য আপনি যদি দেখেন, একজন চাকুরিজীবীর মন্তব্য যদি দেখেন, এখন ক্ষুদ্র ব্যবসায়ীর মন্তব্য দেখেন, আমি কোনোভাবেই বলবো না যে সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রতি সমর্থন 88% বা 75%, 65% এটা ভিত্তিহীন এবং এটা হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার মতো। এবং জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, সরকারে ছিলেন, আমি মনে করি যে সেই সরকারে থাকাকালীনের চেয়ে অনেক অনেক গুণ বেশি জনপ্রিয়তা তার বেড়েছে, কারণ মানুষ তুলনা করতে পারছে। যিনি শান্তির দূত মোহাম্মদ ইউনূস, তিনি এসে এই 17 মাসে যে শাসন উপহার দিয়েছেন, মানুষের জীবন মানের যে উন্নতি করেছেন, সেটা শুধুমাত্র
শুধু মানুষের মুখে মুখে না, আপনি বিশ্ব ব্যাংক কি বলছে যে জিডিপির গ্রোথ রেট কোথায় এসে দাঁড়াবে? আপনার কত শত ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে গেছে, যারা ফ্যাক্টরি মালিক বা বিজিএমইএ বা অন্যান্য সংস্থাগুলো বলছে। আপনার কত লক্ষ শ্রমিক বেকার হয়েছে, বিদেশি বিনিয়োগ কতটুকু এসছে, এগুলা কিন্তু আপনি স্বাভাবিক দৃষ্টিতে দেখলে এখানে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। আমি মনে করি যে এই স্বাভাবিক চোখে আজকে সোশ্যাল মিডিয়ার যুগেও এটা নিঃসন্দেহে অনুমান করা যায়। তো ফলে আমি ওই বিতর্কে যেতে চাই না। আমি এটুকুন মনে করি যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, একেবারে অ্যাবসলিউট ফ্রি ফেয়ার বলে পৃথিবীতে কিছুই নাই, তারপরেও এই মুহূর্তে যদি কোনো নির্বাচন সত্যিকারের লেভেল প্লেইং ফিল্ড অ্যাটলিস্ট থাকে, তাহলে বিপুল জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগ তার যে প্রার্থী দিক না কেন, শুধুমাত্র যাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বা মানুষের সাথে দুর্ব্যবহার, জমি দখল, বাড়ি দখল, অন্য দখলের অভিযোগ আছে, যদি তারা সিলেক্টেড ক্যান্ডিডেট দিতে পারে, নিঃসন্দেহে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে আওয়ামী লীগ। আমি এটা বিশ্বাস করি। আমি শেষ করব, সাবির মুস্তাফা, মানে এইটা তো ধরেন আওয়ামী লীগ মনে করে, তো আপনি কিংবা আরো অনেকেই মনে করে যে আওয়ামী লীগের কোনো জায়গা নাই বাংলাদেশে, হ্যাঁ, যে কারণে তাদের আমি কিন্তু একটু আগে বলেছি যে আওয়ামী লীগের অবস্থান অবশ্যই জরুরি বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ না, কিন্তু এই মুহূর্তে ভোট হলে পরে আওয়ামী লীগ কোনো জায়গা পাবে না, অনেকেই এরকম মনে করে। হ্যাঁ, কিন্তু তাহলে আওয়ামী লীগকে এত ভয় কিসের? তাকে কেন নির্বাচন থেকে দূরে রাখতে হচ্ছে তাদেরকে? এখন ওটা আমি কিন্তু আগে বলেছিলাম যে আওয়ামী লীগের মানে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতার স্বার্থে, আগামী সরকার আগামী দিনে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আবশ্যক, এবং রাজনীতিতে ফেরা মানে নির্বাচনে অংশগ্রহণ করা তাদের এটা আবশ্যক। এখন নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের ফলাফল কি হবে সেটা আমি বলতে পারবো না, এটা বলা খুব কঠিন। 2008 সালে তারা 48% ভোট পেয়েছিল, 2014 সালে 153টা আসনে ইলেকশনই হয় নাই, বিনা ভোটে নির্বাচিত 153 300-র মধ্যে। 2018 সালে কি হয়েছিল এটা আমরা জানি। 2024 সালে কোনো ইলেকশনই হয়নি, ভোটবিহীন। আমি গিয়েছিলাম ভোটার কেন্দ্রে, ভোট আর নাই। সো আমরা জানি না 2008 সাল থেকে 2026 সাল এই সময়ের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমলো কি বাড়লো বা কি হলো, এবং 2024 সালে যে আন্দোলন হয়ে গেল, যেই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন, এইটার প্রভাব ভোটারদের উপর কি পড়লো। নতুন ভোটার যারা আছে, প্রায় 5-6 কোটি নতুন ভোটার এবার ভোট দেবে, যারা আগে ভোট দেয়নি, তাদের অ্যাটিটিউড কি আমরা কিছুই জানি না। কাজে এটা বলা খুবই কঠিন যে আওয়ামী লীগ মানে ভালো করবে না খারাপ করবে। আপনার প্রশ্ন হচ্ছে যে তাহলে ইউনূস সরকারের ভয়টা কোথায়? তো ইউনূস সরকারের ভয়টা হচ্ছে ওইখানে যে আওয়ামী লীগ দলটাকে তারা কোনোভাবেই গায়েব করে দিতে পারছে না, এবং এটা করা ইম্পসিবল, তারা সেটা জানে, এবং তারা মনে করছে যে রাখছি। আজকে শেখ হাসিনা বক্তব্য রেখেছেন, রেকর্ডেড হোক, কিন্তু তিনি সশরীরে উপস্থিত ছিলেন, অ্যাটলিস্ট ফোনের ওই মানে প্রোগ্রামের ওই প্রান্তে তিনি ছিলেন, আপনি সেটা নিশ্চিত করলেন। তাকে সশরীরে কবে দেখতে পাবে বাংলাদেশের মানুষ, তার কর্মীরা? আমাকে অসংখ্য মানুষ টেক্সট করেছে, এখানে মেসেজ করেছে যে কবে আমরা তাকে সশরীরে দেখতে পাবো। অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। সেই প্রশ্নের আমিও একজন দাবিদার। আমি এটুকুন শুধু বলতে পারি, আমি রিপিটেডলি অ্যাপিল করেছি, বার্গেনিং করেছি, যাতে উনি এই প্রথমবারের মতো যে একটা হাইপ তৈরি হয়েছে যে ওনার সরাসরি বক্তব্য সাংবাদিকদের সামনে, এবং ওনার কি বলে চেহারাটা সারা পৃথিবীতে বসবাসরত বাঙালিরাও দেখতে পাবে। এবং আমার কাছে মনে হয়নি যে মানে নিকট অতীতে এতটা মানে সারা পড়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সামনে আসবেন দিল্লিতে এফসিসি ক্লাবের এই সংবাদ সম্মেলনে। এবং আমি একজন ক্ষুদ্র মানুষ, এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম, তো আমার কাছে শত শত বার্তা, শত শত কি বলে ফোন কল ইত্যাদি এসেছে
এবং শেষ পর্যন্ত আমি যখন মনিটরের দিকে তাকাচ্ছিলাম, এফসিসির সরাসরি সম্প্রচারিত তাদের যে ওয়েবসাইট ইউটিউব, সেখানে আমি কোনো কোনো সময় দেখছিলাম যে 1,07,000, 1,10,000, 1,09,000 এই ওঠানামা করছে, এতজন মানুষ সরাসরি সেখানে দেখছে। বিসাইডস দ্যাট তাদের আরো 4টা প্ল্যাটফর্মে, মানুষের ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য ক্ষেত্রে মানুষ লক্ষ লক্ষ মানুষ এটা দেখেছেন। এবং আমি যখন ওখান থেকে বের হয়ে আসি, আমি লক্ষ্য করলাম একটা ইয়েতে যে 11 কোটি মানুষ 1 ঘন্টায় এই সংবাদ সম্মেলনে জননেত্রী শেখ হাসিনার বক্তব্য চলাকালীন মানুষ উপস্থিত ছিল মাধ্যমে, এবং এটা অভূতপূর্ব একটি সাড়া। এবং আমি যেটা মনে করি যে খুব শিগগিরই, অচিরেই উনি যে মানে সাহসিকতা নিয়ে ওনার মধ্যে যে স্পন্দনটা আমি লক্ষ্য করেছি, এবং দেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, মমত্ব বোধ, সেটা তাদের পাশে দাঁড়াতে উনি 1981 সনের 17ই মে যেভাবে লক্ষ লক্ষ জনতার কি বলে আলিঙ্গনে উনি বিমানবন্দরে অবতীর্ণ হয়েছিলেন এক্সাইল লাইফ থেকে 6 বছর পরে, আমার বিশ্বাস শুধু সামনে আসবেন ভিডিওতে তাই না, উনি বাংলাদেশেও আগমন ঘটবে, শুধুমাত্র যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটে।